Hello everyone and welcome to C Programming Tutorial Channel for Beginners. আমরা ভিডিও টিউটোরিয়াল 1, 2 এবং 3 থেকে কিছু বেসিক পর্যায়ের প্রোগ্রামিং শিখেছি এবং এই তিনটি লেসনের আলোকে এখন আমরা ভেরিয়েবল সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করব। Variables are containers for storing data values like numbers, characters and special characters. ডেফিনেশনটিকে যদি কনসিডার করি তাহলে প্রোগ্রামিং এ ভেরিয়েবলকে আমরা একটি পাত্রের সাথে তুলনা করতে পারি। মনে করো তুমি 1 লিটার পানি সংরক্ষণ করতে চাও, তাহলে তোমার একটি পাত্র দরকার হবে যার ধারণ ক্ষমতা হওয়া উচিত 1 লিটার বা 1 লিটার থেকে বেশি। একইভাবে প্রোগ্রামিং করার সময় যখন কোনো ডেটা বা ভ্যালু সংরক্ষণ করবার দরকার হয় তখন আমাদের একটি মেমোরি স্পেস দরকার হয় এবং মেমোরি স্পেসটির একটি নাম দিতে হয় যে নামে আমরা তাকে ডাকব। এই মেমোরি স্পেসকেই প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল বলে। অন্যভাবে আমরা বলতে পারি ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বক্সের মতো, যার ভেতরে যে কোনো কিছু জমা করে রাখা যায়। যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমোরি নির্ধারণ করে দেয়। প্রতিটি ভেরিয়েবল এর মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়ে থাকে। প্রোগ্রামের প্রয়োজনে উক্ত ভেরিয়েবলে তথা নাম সম্পন্ন মেমোরি লোকেশনে ভ্যালু জমা করে রাখা যায়, আবার প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে ওই লোকেশনের ভ্যালুকে অ্যাক্সেস করা যায় এবং কাজে লাগানো যায়। আজকের আলোচনায় আমি ভেরিয়েবলের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যা পূর্বের টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত ছিল না। তুমি 1 কাপ চা নিয়ে ভাবো। যদি তুমি চা খেতে চাও তাহলে তোমাকে চা কাপে রাখতে হবে এবং পরে চা পান করতে হবে। প্রথমে চা কাপে রাখতে হবে এবং তারপরে চা পান করতে হবে। তুমি ভেরিয়েবলকে চা সহ একটি কাপ ভাবতে পারো, যেমন একটি কাপ চা ধারণ করতে পারে, ঠিক তেমনি ভেরিয়েবল নিজের মধ্যে ভ্যালু রাখতে পারে। ভ্যালু ভেরিয়েবলে রাখার পরে সেটি প্রোগ্রামিং এ ব্যবহারের উপযুক্ত হয়। আরো একটি গভীরভাবে চিন্তা করলে ভেরিয়েবল হচ্ছে একটি মেমোরি লোকেশনের নাম। প্রোগ্রামিং এর সময় তোমরা এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই যে মেমোরিতে ঠিক কোন অ্যাড্রেসে তোমার ভ্যালুটির আছে বা ভেরিয়েবলটির আড়ালে কম্পিউটারের কোন মেমোরি লোকেশনটি জড়িত। তোমার কাজ শুধুমাত্র ভেরিয়েবলটির একটি নাম নির্ধারণ করা এবং প্রোগ্রামে ব্যবহারের পূর্বে তাকে ডিক্লেয়ার করা। ভেরিয়েবল ডিক্লারেশন মানেই হচ্ছে ভেরিয়েবলটির সকল বৈশিষ্ট্য সি কম্পাইলারকে বলে দেওয়া। এখানে বৈশিষ্ট্য বলতে ভেরিয়েবলটির নাম এবং সাইজ বোঝানো হচ্ছে। এটি মোটেই তোমাদের জন্য কঠিন কাজ হবে না। স্ক্রিনে নাম 1, নাম 2 এবং টোটাল এই তিনটি ভেরিয়েবল এর নাম, এবং 45, 12 এবং 57 এই তিনটি হচ্ছে ভেরিয়েবল গুলোর ভ্যালু মান। 1652, 2548 and 45 এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। এগুলো সি কম্পাইলার অটোমেটিক্যালি নির্ধারণ করেছে। কম্পিউটার সিস্টেম অটোমেটিক্যালি ভেরিয়েবল ডিক্লেয়ার হবার সময় ডিক্লারেশন হয়ে গেলে ভেরিয়েবলটিকে একটি মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট করে। সো ফাইনালি আমরা বলতে পারি there is one more term called definition of a variable, which means that allocating memory to a variable. Which means that allocating memory to a variable. আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লারেশন দেখব। বেশিরভাগ ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশন এবং ডেফিনিশন একই সাথে হয়, কিন্তু এটি নির্ভর করে কি মডিফায়ার আমরা ব্যবহার করছি। আমি মডিফায়ার নিয়ে পরের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। এখন স্ক্রিনের এই উদাহরণটি লক্ষ্য করো। এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে নাম, NUM নাম।
এখানে ডেটা টাইপ বা মডিফায়ার হচ্ছে ইন্টিজার, শর্ট ফর্ম আইএনটি। এখানে ডেটা টাইপ বলতে খুব সাধারণভাবে মেমোরিতে কি পরিমাণ জায়গা লাগবে এবং কি ধরনের ভ্যালু ধারণ করতে পারবে তা বোঝানো হয়েছে। একটি কথা মনে রাখবে, এই উদাহরণটিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করবার পরে লাইন শেষে সেমিকোলন দেওয়া হয়েছে, যার ফলে সি কম্পাইলার একটি স্টেটমেন্ট থেকে আরেকটি স্টেটমেন্ট আলাদা করতে পারে, লাইনটি সেই বোঝাতে পারে। আর মেমোরিতে কি পরিমাণ জায়গা নিচ্ছে এটি নিয়ে মাথা ঘামানোর সময় তোমাদের এখনো আসেনি। যদি তুমি ভেরিয়েবলটিকে কোনো মান বা ভ্যালু অ্যাসাইন করতে চাও এবং একই সাথে ডিক্লারেশনও করতে চাও, তাহলেও করতে পারবে। স্ক্রিনের উদাহরণটি লক্ষ্য করো। এভাবে তুমি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করতে পারো। প্রথম অংশটি হচ্ছে আইএনটি নাম, এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবলের সাথে ইকুয়াল সাইন দিয়ে একটি ভ্যালু নির্ধারণ করে দিলে, ভ্যালু অ্যাসাইন করে দিলে এটি ইনিশিয়ালাইজেশন হয়ে যায়। ভেরিয়েবল কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করার অর্থ এই নয় যে তোমার প্রোগ্রামে তুমি আর মান পরিবর্তন করতে পারবে না। দ্যাট মিনস প্রোগ্রাম চলমান অবস্থায় আরো কিছু স্টেটমেন্ট আসার পরে পরবর্তীতে মান পরিবর্তন করতে পারবে না, এটি সঠিক নয়। তুমি যে কোনো সময় উক্ত ভেরিয়েবলের মান পরিবর্তন করতে পারবে। উদাহরণটি লক্ষ্য করো। সময়ের সাথে সাথে প্রেক্ষাপটের কারণে তোমার প্রোগ্রামের ভিতরে তোমার ভেরিয়েবলের মান পরিবর্তন হতেই পারে। এই বৈশিষ্ট্যটি ভেরিয়েবল শব্দের অর্থের সাথেও যায়। এখানে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার সময়, নামে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার সময় আমরা ইন্টিজার ডাটা টাইপ নির্ধারণ করেছিলাম এবং ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার সাথে সাথে ইকুয়াল সাইন দিয়ে একটি ভ্যালু দিয়েছিলাম। সেমিকোলন আছে লাইনের শেষে। দ্যাট মিনস এটি প্রথম লাইনটি একটি স্টেটমেন্ট, যে স্টেটমেন্টে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং তাকে একটি ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। ঠিক পরবর্তীতে পরের লাইনেই ভেরিয়েবলটিকে পুনরায় একটি ভ্যালু দেওয়া হয়েছে, নাম ইকুয়াল টু 6। দ্যাট মিনস পরবর্তীতে আরেকটি ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এর মানে একটি প্রোগ্রামে ভেরিয়েবলের মান একবারই দেওয়া যাবে এটি সঠিক নয়। একটি প্রোগ্রামে ভেরিয়েবলের মান একের অধিকবার চেঞ্জ হতে পারে। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর সাপেক্ষে আমরা কিছু প্রোগ্রাম দেখব এবং পরবর্তীতে প্রোগ্রামগুলো কিন্তু আমরা কোড ব্লকে টাইপ করে, কম্পাইল করে, রান করে আমরা মিলিয়ে দেখব। প্রথম লাইনে তোমাদের হেডার ফাইলকে সংযুক্ত করতে হবে ঠিক এভাবে। এর জন্য হ্যাশ ইনক্লুড stdio.h লিখতে হবে। stdio.h হেডার ফাইলটি ব্যবহার করলে তোমরা আউটপুট প্রদর্শন করবার জন্য printf ফাংশনটি ব্যবহার করতে পারবে। এই যে printf, এই printf ফাংশনটি ব্যবহার করতে পারবে। এরপর মেইন ফাংশন তৈরি করা হয়েছে void main দিয়ে। এখানে মেইন ফাংশন তৈরি করা হয়েছে। সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকাটা বাধ্যতামূলক। প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকতেই হবে। মেইন ফাংশন ওপেনিং কার্লি ব্রেসেস দিয়ে শুরু হয়েছে এবং সব শেষে ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে শেষ হয়েছে। প্রথমেই নাম নাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার ডেটা টাইপ ইন্টিজার ধরা হয়েছে এবং একই সাথে একই লাইনে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এখানে ভ্যালু হিসাবে 3 প্রদান করা হয়েছে। ঠিক পরের লাইনে পুনরায় নাম ভেরিয়েবলের মান 4 দেওয়া হয়েছে। কম্পাইলার পরের মানটি অর্থাৎ 4 কে মনে রাখবে। এই প্রোগ্রামে মূলত একটি ভেরিয়েবলকে একাধিকবার মান দেওয়া যায় বা প্রোগ্রামটির ভেরিয়েবল এর মান, এই প্রোগ্রামটির ভেরিয়েবলের মান রান টাইমে একাধিকবার পরিবর্তন করা যায় কিংবা কম্পাইলার একাধিকবার সি ভেরিয়েবলের মান পরিবর্তন করতে দেয়, কিংবা প্রোগ্রামিং
কলা কৌশলের উপরে ডিপেন্ড করে ভেরিয়েবল নিজের মান পরিবর্তন করতে পারবে, সেটি বোঝানো হয়েছে। প্রিন্টএফ ফাংশনটির সাথে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আউটপুট উইন্ডোতে নাম ভেরিয়েবলের চূড়ান্ত মান প্রিন্ট হচ্ছে, এবং সেটি অবশ্যই ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপের ভ্যালু আমরা অ্যাসাইন না করলেও টাইপকাস্ট হয়ে ইন্টিজার টাইপের ভ্যালুতে পরিণত হবে। প্রোগ্রামটি কম্পাইল এবং রান করলে আউটপুট আসবে এভাবে। 4, আমরা একটু আগের স্ক্রিনে যাই। 4 কেন? প্রথমে নাম নামে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেখানে ভ্যালু অ্যাসাইন করা হয়েছিল 3। পরবর্তীতে পুনরায় নামকে আবার একটি ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করা হয়, সেটি হচ্ছে 4। দ্যাট মিনস এই প্রোগ্রামের নাম নামের ভেরিয়েবলটি সর্বশেষ মান পেয়েছে 4। সো ভেরিয়েবলের বৈশিষ্ট্য অনুযায়ী ভেরিয়েবল এখন তার মানকে 4 হিসাবে চিহ্নিত করবে। সো প্রিন্টের ফাংশনে পার্সেন্টেজ ডি দিয়ে স্পেশাল ক্যারেক্টার যে কিনা ইন্টিজার টাইপের মান প্রিন্ট করতে পারে, সো পার্সেন্টেজ ডি দিয়ে যখন আমরা নাম ভেরিয়েবলকে কল করেছি, ভ্যালু প্রিন্ট করার চেষ্টা করেছি, তখন নাম ভেরিয়েবলের সর্বশেষ মান 4টি প্রিন্ট হয়েছে। আউটপুটে ঠিক এভাবে 4 দেখাবে। এখন আমরা আরেকটি প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামের উপরের অংশটুকু আলোচনার প্রয়োজন নেই, আমরা মূল অংশে আসি। এখানে দেখা যাচ্ছে নাম 1 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং তার ভ্যালু 3 দেওয়া হয়েছে। দ্যাট মিনস নাম 1 নামে ভেরিয়েবলটির ডিক্লারেশন এবং ভ্যালু অ্যাসাইন একই লাইনে করা হয়েছে। পরের লাইনে নাম 2 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, তারপরের লাইনে নাম 2 ভ্যালুকে নাম 1 ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে। দ্যাট মিনস কোন একটি ভেরিয়েবলে সরাসরি মান কিংবা সরাসরি একটি ইন্টিজার ভ্যালু কিংবা সরাসরি একটি ডবল ভ্যালু অ্যাসাইন করতে হবে, ব্যাপারটি এরকম না। একটি ভেরিয়েবলকে দিয়েও আরেকটি ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যায়। এই লাইনে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি নাম 2 ইকুয়াল টু নাম 1। এর মানে হচ্ছে নাম 1 এ যে ভ্যালুটি থাকবে সেটি নাম 2 তে চলে যাবে। দ্যাট মিনস নাম 2 এর ভ্যালু আর নাম 1 এর ভ্যালু একই হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিন্টএফ এর মধ্যে নাম 2 কে প্রিন্ট করা হয়েছে। দ্যাট মিনস নাম 2 এর মান প্রিন্ট হবে। এখানে নাম 2 এর মান কি? যেহেতু নাম 2 নাম 1 থেকে ভ্যালু নিয়েছে, দ্যাট মিনস নাম 2 এর মান আসবে 3। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি কম্পাইল করলে ঠিক এইভাবে 3 ভ্যালু আমরা দেখতে পাবো। এখানেও আমরা ঠিক মাঝখানের অংশটি দেখব, যেটি প্রোগ্রামিং এর মূল অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল গুলোকে একটি লাইনের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে। এর মানে আমাদের যদি 3টি ভেরিয়েবল থাকে, তাকে ডিক্লেয়ার করবার জন্য আমাদের 3টি লাইন ব্যবহার করতে হবে, এটি ভুল। আমরা একটি লাইনে একের অধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এই প্রোগ্রামে ইন্টিজার ডাটা টাইপের অধীনে নাম 1, নাম 2 এবং নাম 3 তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি নাম 1 কে বলা হয়েছে নাম 2 এর ভ্যালু নিবে, নাম 2 কে বলা হয়েছে নাম 3 এর ভ্যালু নিবে এবং নাম 3 কে বলা হয়েছে তার ভ্যালু 4। দ্যাট মিনস নাম 1, নাম 2, নাম 3 সকলেরই মান 4। সকলেরই এই সকল তিনটি ভেরিয়েবলের মানই হচ্ছে 4, কারণ এক একটি ভেরিয়েবল এক একটি ভেরিয়েবলকে অ্যাসাইন করেছে। যেমন এখানে 4 অ্যাসাইন করা হয়েছে নাম 3 কে, নাম 3 কে অ্যাসাইন করা হয়েছে নাম 2 কে এবং নাম 2 কে অ্যাসাইন করা হয়েছে নাম 1 এ। দ্যাট মিনস সকল ভেরিয়েবলের মান একই হবে। এখানে 3টি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়েছে 3টি ভ্যালুর জন্য, নাম 1, নাম 2 এবং নাম 3। এবং আমরা জানি যে ইন্টিজার নাম্বার প্রিন্ট করতে গেলে, আউটপুটে দেখাতে গেলে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। সো এই প্রোগ্রামটি কম্পাইল করলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো 444 আমরা 3টি প্রিন্টএফ লিখেছিলাম, তাই না? 3টি প্রিন্টএফ লিখেছিলাম। প্রথম একটি প্রিন্টএফ যার মান 4, দ্বিতীয় একটি প্রিন্টএফ
তার মানও 4, তৃতীয় একটি প্রিন্টএফ তার মানও 4, দ্যাট মিনস 3টি 4 হওয়া উচিত ছিল আউটপুটে। আউটপুটে 3টি 4 এসেছে, কিন্তু এত পাশাপাশি এসেছে যে দেখে মনে হচ্ছে যে এটি 3টি আলাদা আলাদা ডিজিট না, এটা হচ্ছে 444। বাট আমরা যদি এটাকে একটু আলাদাভাবে দেখতে চাই, কিরকম, আমরা যদি আউটপুটে এরকম 3টি ক্যারেক্টারকে আলাদা আলাদা দেখতে চাই, একটি স্পেস প্রিন্ট করেছে যাতে করে বোঝা যাচ্ছে যে 3টি আলাদা আলাদা ইন্টিজার নাম্বার আউটপুটে এসেছে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, লক্ষ্য করে দেখো, পার্সেন্টেজ ডির পরে আমরা একটা স্পেস দিয়েছি, প্রত্যেকটা পার্সেন্টেজ ডির পরে একটা স্পেস দিয়েছি। দ্যাট মিনস এই পার্সেন্টেজ ডির জায়গায় নাম ওয়ানের ভ্যালুটি প্রিন্ট হবার পরে, এটি যেহেতু ফিক্সড পজিশন স্ট্রিং, সো এখানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস অলসো স্পেশাল ক্যারেক্টার, কিবোর্ডের যে স্পেস বাটন থাকে, আমরা স্পেস বাটনে ক্লিক করলে যে একটা স্পেস তৈরি হয়, এটি কিন্তু একটি স্পেশাল ক্যারেক্টার। সো আমরা যদি একটি স্পেস দেই তাহলে আউটপুটে একটি স্পেস আসবে। আমরা যদি এই দুটো ইনভার্টেড কমার মধ্যে যদি দুটি স্পেস এখানে দিই তাহলে দুটি স্পেসই আউটপুটে আসবে। সেই আউটপুট এভাবে আসবে 4 স্পেস 4 স্পেস 4। ওকে, এখন আমরা আরেকটি প্রোগ্রাম দেখি। সেম প্রোগ্রামটি আমরা পার্সেন্টেজ ডির পরে স্পেস না দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। আমরা ভিডিও টিউটোরিয়াল 1, 2 এবং 3 এই তিনটিতেই এটা শিখেছি যে ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন তৈরি হয়। দ্যাট মিনস বর্তমানে যে স্টেটমেন্টটি আমরা প্রিন্ট করছি সে যে লাইনে থাকবে, পরের স্টেটমেন্টটি অবশ্যই তার এক লাইন নিচে দেখাবে। সো এই প্রোগ্রামটি আমরা কম্পাইল এবং রান করলে আমাদের আউটপুট আসবে 444, এগুলো নিচে নিচে আসবে। আমরা এখন যে তিনটি প্রোগ্রাম, টোটালি 4টি প্রোগ্রাম হচ্ছে, একটি হচ্ছে পূর্বের ভিডিওর আলোকে এবং 3টি প্রোগ্রাম হচ্ছে আজকের আলোচনার আলোকে। এই 4টি প্রোগ্রামই আমরা এখন কোড ব্লক ওপেন করব এবং ভিডিওর সাথে মিল রেখে রেখে আমরা কম্পোজ করব, সেভ করব এবং সেই ফাইলগুলোকে কম্পাইল এবং রান করে আমাদের কনসেপ্টের সাথে মিলিয়ে দিই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও অটোমেটিক্যালি পেতে চাইলে কিংবা নোটিফিকেশন পেতে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।